আজকে ওই গন্ধটা আসছে। প্রতিদিন সন্ধ্যা হলেই রফিক সাহেবের বাড়িতে মটনের গন্ধ ভেসে আসে, আর আমাদের ঘরে শুধু মুসুরের ডালের গন্ধ বেরোয়, আর সহ্য হয় না। ডাল তো আছে অন্তত, অনেকের বাড়িতে তো তাও নেই। তুমি সারাদিন খেতে খেটেছো, হাত মুখ ধুয়ে বসো, ভাত বেড়ে দিচ্ছি। ডাল আছে ঠিকই, কিন্তু ছেলেটার মুখের দিকে তাকাও একবার। দেখো কেমন ওদের বাড়ি থেকে তাকিয়ে আছে সারাক্ষণ। ওর চোখ মুখ দেখলে বুকটা কেঁপে ওঠে গো। ওর মনে কি চলছে সেটা একটু ভাবো। তুহিন ছোট বাচ্চা, বুঝুক না বুঝুক কিছু একটা তো মাথায় ঢোকে ওর। কিন্তু আমাদের তো বুঝতে হবে, আমরা যতটা পারি তাই খাওয়াই ওকে। ভালোবাসাটাই বড় কথা। তুমি এত ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে, দেখো। না ফতেমা, কিন্তু কষ্ট হয়। সারাদিন রোদে পুড়ে জমিতে হাড় ভাঙা খাটুনি করি, ঘরে ফিরে ডাল ভাত ছাড়া কিচ্ছু জোটে না। আর ওরা সারা দিন বসে বসে খায়, রোজ রোজ কত দামি মটন রাঁধে, আর আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে হাসে। এটা আমার গায়ে লাগে ফতেমা। অনেক বেশি কষ্ট হয়, যেটা আমি সহ্য করতে পারি না। শোনো, হিংসা করো না। হিংসা করলে নিজেরও ক্ষতি হয়। মনটা ঠিক রাখো, সব ঠিক হয়ে যাবে। উপরওয়ালা সবার হিসেব রাখেন, আমাদেরও দিন আসবে। ধৈর্য ধরো। ধৈর্যের তো একটা সীমা আছে। ছেলেটা গতকাল বলছিল, বাবা কোনোদিন কি আমরা মটন খাবো না? আমি কি জবাব দেব ওকে, মিথ্যে আশ্বাস দেব? সেটাও তো দিতে পারি না। মিথ্যে আশ্বাস কেন দেবে? সত্যি কথা বলো। ওর বাবা একদিন ঠিক খাওয়াবে, আর সেদিন সত্যিই আসবে। তুমি তো হাত গুটিয়ে বসে নেই, খাটছো তো। ফসল ভালো হলে এবার একটু বাড়তি টাকা তো আসতেও পারে। তুমি সব সময় এমন করো ফতেমা। আমি যত বেশি ভেঙে পড়ি, তুমি তত বেশি সব দিক সামলাও। জানি না তুমি কি করে এত কিছু সামলে রাখতে পারো। আমার তো ভাবলেই কিরকম অসহায় লাগে। সেই শক্তি সব আমি তোমার কাছ থেকেই পাই। তুমি রোজ সকালে বেরিয়ে যাও, রোজ কত খাটো। এটা দেখে কি মনে হয় জানো? মনে হয় এই মানুষটা এত কষ্ট করতে পারলে আমিও পারবো। ও হারান ভাই, এত সকালে খেতে এসেছো? তোমার তো আর বিশ্রাম নেই দেখছি। আমি দেখো সকালে উঠে চা খাই, বিকালে মটন খাই। জীবনটা এমনই হওয়া উচিত, বুঝলে? সবার কপালে একরকম জোটে না রফিক ভাই। আমাকে খাটতে হয়, না খাটলে পেটে ভাত জোটে না। আপনার ভাগ্য ভালো যে বাবার রেখে যাওয়া টাকা আছে। ভাগ্য না ভাই, ভাগ্য না, আকাল। টাকা থাকলে কাজ করার দরকার কি? তুমিও যদি বুদ্ধি খাটাতে, তাহলে এভাবে রোদে পুড়তে হতো না। খেতে কাদা মাখা আর ঘরে গিয়ে ডাল ভাত খাওয়া, এটা কি ধরনের জীবন ভাই? আমার জীবন যেমনই হোক সেটা তো আমার। আমি নিজের কষ্টের পয়সায় খাই, কারোর কাছে হাত পাতি না। হাত পাতো না ঠিকই, কিন্তু পেটও ভরে না তো। গতকাল তোমার ছেলে তুহিনকে দেখলাম আমাদের বাড়ির দিকে তাকিয়ে আছে। বাচ্চাটার মুখ দেখে মনে হচ্ছিল মটন খাওয়ার জন্য কাঁদছে। বেচারা কি করবে, বাপের সামর্থ্য নেই তো আর। আমার ছেলেকে নিয়ে কথা বলবেন না রফিক ভাই। সে ছোট মানুষ, ও কি বোঝে আর কি বোঝে না সেটা নিয়ে আপনার মাথা ব্যথা করবার কোনো কথা না। আমি তাকে একদিন ঠিকই ভালো মন্দ খাওয়াবো। আপনার মতো দেখিয়ে না হোক, চুপচাপ ঘরে বসে নিজেদের মতো করে খাওয়াবো। সেদিন আসবে বলে তো মনে হয় না ভাই। যাও যাও, খেতে যাও, বেলা হয়ে যাচ্ছে। আর আজ রাতে আমাদের বাড়িতে খাসির রেজালা হবে, ঘি দিয়ে। গন্ধটা পাবে, সেটাই গুষ্টি নিয়ে উপভোগ করো। আপনার রেজালার গন্ধে আমার কিচ্ছু যায় আসে না রফিক ভাই, আমি যাচ্ছি। মা, ওরা কেন প্রতিদিন মটন খায়? আমরা কেন খেতে পারি না? অমন সুন্দর গন্ধ পেলে আমার খিদে লাগে। আমারও ভালো মন্দ খেতে ইচ্ছে করে মা। খোকা, তোমার বাবা অনেক পরিশ্রম করে, একদিন তোমাকেও মটন খাওয়াবে। তুমি একটু ধৈর্য ধরো। আজকে আমি তোমার জন্য আলু ভর্তা বানিয়েছি, ওটা খাও। আলু ভর্তা তো প্রতিদিন খাই মা। গতকাল পাশের বাড়ির কাকিমা আমাকে দেখে বলল, তোদের বাড়িতে কি কোনোদিন মাংস হয় না? আর বলল, বেচারা ছেলে দিন দিন শুকিয়ে যাচ্ছে ডাল খেয়ে খেয়ে। মা, কথাটা শুনে আমার খুব খারাপ লেগেছিল। কে বলেছে এসব? নাসরিন কাকি? ওসব কথায় কান দিও না বাবা। ওরা ইচ্ছে করে এসব বলে, আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য। কিন্তু মা, ওরা কেন আমাদের কষ্ট দেয়? আমরা কি ওদের কিছু করেছি? বাবা তো কাউকে কিচ্ছু বলে না, চুপচাপ কাজ করে। তাহলে ওরা কেন খারাপ কথা বলে?
না বাবা, আমরা কিচ্ছু করিনি। কিছু মানুষ আছে যারা অন্যের কষ্ট দেখে আনন্দ পায়, তাই ওরা ভাবে ওরাই সব। কিন্তু টাকা দিয়ে সব কেনা যায় না বাবা, ভালোবাসা টাকায় হয় না। মা, বাবাকে বলো না একদিন একটু মাংস আনতে। ঠিক আছে বাবা, তোমার বাবাকে বলবো। এখন ঘুমাও, কাল সকালে উঠতে হবে তোমাকে। মা, তুমি কাঁদছো? না বাবা, ঘুমাও। শোনো, কাল রাতে তুহিন অনেক কেঁদেছে, বলেছে একদিন একটু ভালো খাবার খেতে চায়। ছেলেটা তো ছোট, ওর কি দোষ? আমি জানি ফতেমা, আমিও চাই ওকে ভালো খাওয়াতে ভালো পড়াতে, কিন্তু কি করব বলো? জমিতে যা হয় তাতে কোনো মতে চলে আমাদের সংসার। তাছাড়া জানোই তো, মাংসের দাম তো আকাশ ছোঁয়া। সেটা জানি, কিন্তু পাশের বাড়ির নাসরিন গতকাল তুহিনকে কি বলেছে জানো? বলেছে আমাদের বাড়িতে নাকি আমাদের ছেলে শুকিয়ে যাচ্ছে। নাসরিন বলেছে সব? ওরা কি মানুষ নাকি পশু? গরিব মানুষকে কষ্ট দিয়ে কি সুখ পায় ওরা? আমরা তো ওদের কিছু বলি না, ওদের কোনো ক্ষতি করি না, তাহলে কেন এভাবে অপমান করে বারবার? ওদের সাথে তর্ক করে লাভ নেই, ওরা বদলাবে না। আমাদের নিজেদের পথ নিজেদেরকেই খুঁজতে হবে। তুমি এবার চাষের জন্য কি ভাবছো? ভাবছি তো এবার মুগের ডাল চাষ করব বলে ভেবেছি। শুনেছি শহরের বাজারে মুগের ডালের চাহিদা অনেক বেড়েছে, কেউ চাষও করছে না এইদিকে। যদি ফলন ভালো হয় তাহলে হয়তো এবার একটু বাড়তি টাকা কিছু আসবে। তাহলে চেষ্টা করো, উপরওয়ালা চাইলে এবার হয়তো আমাদের দিন ফিরবে। আমি তোমার পাশে সব সময় আছি। দেখো দেখো, হারুন ভাই আবার ক্ষেত থেকে ফিরছে, সারা গায়ে কাদা মেখে। কি জীবন রে বাবা, এভাবে ধানে জমিতে খাটতে হয়। আমরা হলে তো পারতাম না। ওর কপালেই ওটা আছে। আমি বলি টাকা থাকলে সব করতে হয় না। বাবা রেখে গেছে, আমি ভোগ করছি। ওদের কি আর এই সৌভাগ্য আছে? সেটা ঠিক, কিন্তু তুমি তো একদম কোনো কাজই করো না। টাকা যদি একদিন শেষ হয়ে যায় তখন কি হবে? কি বললে তুমি? আমার বাবা কত টাকা রেখে গেছে তুমি জানো? 7 পুরুষে খেলেও ওটা শেষ হবে না। আমাকে কাজ করতে হবে না, আমার ছেলেকেও করতে হবে না। টাকা আছে মানে সব আছে। কাজ করে ওই গরিবগুলো, যাদের বুদ্ধি নেই। তা বটে। আচ্ছা, আমি রাতে গেলাম, ওদেরকে দেখে দেখে আজ ভালো করে কষিয়ে রান্না করব। আর পাচ্ছি না ফাতেমা, আজকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। এই অপমান প্রতিদিন সহ্য করা আমার পক্ষে সম্ভব না। প্রতিদিন একই ওদের হাসি, ওদের কথা, ওদের অপমান আর সহ্য হচ্ছে না। গ্রাম ছেড়ে কোথায় যাবে? এই জমি, এই ঘর সব ফেলে? তোমার বাবার ভিটা এটা, এত সহজে ছেড়ে দেবে? বাবার ভিটা ঠিকই, কিন্তু এখানে থেকে প্রতিদিন অপমান সহ্য করতে আমি রাজি না। আমাকে রফিক কি বলেছে জানো? বলেছে তোমার ছেলে লোভী। এটা আমি সহ্য করতে পারবো না ফতেমা। আমার ছেলেকে নিয়ে এভাবে কথা বলবে ওরা? ওর কথায় কান দিও না, ওর মুখে যা আসে বলে। কিন্তু তুমি যদি গ্রাম ছাড়ো তাহলে ওরা জিতে যাবে। ওরা তো চায় তুমি ভেঙে পড়ো, হাল ছেড়ে দাও। তাহলে কি করব? প্রতিদিন এই অপমান সহ্য করব? কেমন করে? কেমন বাবা আমি? কি দিতে পারলাম ওকে? তুমি অনেক ভালো, ছেলে তোমাকে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। তুমি বলেছিলে মুগের ডাল চাষ করবে, ওটা মন দিয়ে করো। উপরওয়ালা যদি চান এবার আমাদের ভাগ্য খুলবে। ঠিক আছে, কিন্তু যদি এবারও কিছু না হয় তাহলে আমি সত্যি চলে যাব এখান থেকে। এটাই শেষ চেষ্টা। সর্বনাশ! এ কি? সিন্ধুকে যা ছিল সব নিয়ে গেছে চোর মনে হচ্ছে কাল রাতে। আর একটা পয়সাও রাখিনি। বাবা রেখে যাওয়া সব টাকা, সব গয়না, সব সব শেষ হয়ে গেছে গো, সব শেষ হয়ে গেছে। কিভাবে হলো এটা? তুমি তো দরজা বন্ধ করেছিলে রাতে, নিচে চোর ঢুকলো কিভাবে? আমরা তো কিচ্ছু টের পেলাম না। জানি না, কিছু বুঝতে পারছি না। রাতে গভীর ঘুমিয়েছিলাম আমরা, কিছু শুনিনি। সকালে উঠে দেখি সিন্দুক ভাঙা আর জানালা খোলা। সব গেছে নাসরিন, সব গেছে আমাদের। তাহলে এখন কি হবে আমাদের? আমরা তো আর কোনো কাজ করি না, কোনো চাকরি নেই, জমিও নেই আমাদের। আমরা চাষও করি না, জমানো টাকাটাই তো সব ছিল, সেটাও গেল। চুপ করো, চিৎকার করো না। গ্রামের লোক শুনলে হাসবে। আমরা এতদিন বড় লোক ছিলাম, আর এখন পথে বসতে চলেছি। এটা কেউ জানলে আমরা মুখ দেখাতে পারবো না।
কতদিন লুকাবে? খাবে কি? ঘরে চাল নেই, ডাল নেই, কিচ্ছু নেই। আগে টাকা দিয়ে সব কিনতাম, এখন তো টাকাই নেই। আজ রাতে কি খাবো আমরা? জানি না, কিছু জানি না। আমি কোনোদিন ভাবিনি এরকম একটা দিন আসবে। বাবা বলতো টাকা থাকলে দুনিয়া হাতের মুঠোয় থাকে। আজ সেই টাকা নেই, দুনিয়াটা অন্ধকার লাগছে আমার কাছে। ফতেমা দেখো, এত ভালো ফলন আগে কোনোদিন হয়নি আমাদের। মুগের ডালে ক্ষেত ভরে গেছে। তুমি ঠিকই বলেছিলে, ধৈর্য ধরতে। তিনি আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন এবার। হ্যাঁ গো হ্যাঁ, তোমার পরিশ্রমের ফল এটা। তুমি দিনরাত এক করে খেটেছো এই খেতে। উপরওয়ালা তোমার মেহনতের মূল্য দিয়েছেন। শুনেছি শহরের বাজারে এবার মুগের ডালের দাম আকাশ ছুঁয়েছে। কেউ চাষ করেনি, কিন্তু চাহিদা প্রচুর। আমি যদি এই ফসল শহরে নিয়ে যেতে পারি, তাহলে এবার অনেক টাকা আসবে ফতেমা, অনেক টাকা। সত্যি? তাহলে তো তুহিনের জন্য নতুন জামা কাপড় কিনতে পারবো, ওর স্কুলের বই কিনতে পারবো, আর কি? আর মাটনও কিনতে পারবো। তুহিন এতদিন ধরে মটন খেতে চাইছে। এবার যদি সত্যি টাকা আসে, তাহলে ওকে মটন খাওয়াবে তো? অবশ্যই খাওয়াবো। সবার আগে মটন কিনবো। তুহিনকে বলবো, দেখ বাবা, তোর বাবা কথা রেখেছে। আর আর তোমাকেও খাওয়াবো। এতদিন তুমি অনেক কষ্ট করেছো, এবার একটু সুখের মুখ দেখবে। আমার জন্যে না হলেও চলবে, তবে ছেলেটার জন্য কিছু করো, সেটাই যথেষ্ট। না, সবাই খাবে। পুরো পরিবার একসাথে বসে খাবো আমরা। সেই দিনটার জন্য আমি এতদিন অপেক্ষা করেছি। ফতেমা, ফতেমা দেখো কি এনেছি তোমার জন্য। মুগের ডাল সব বিক্রি হয়ে গেছে, একটুও বাকি নেই। শহরের বড় ব্যবসায়ীরা কম কারাকারি করে নিয়েছে। এত ভালো দাম পেয়েছি, স্বপ্নেও ভাবিনি। সত্যি বলছো? সব বিক্রি হয়ে গেছে? কত পেলে? এত পেয়েছি যে বলতে গেলে তুমি বিশ্বাস করবে না। এই টাকা দিয়ে আমরা অনেক দিন ভালো করে থাকতে পারবো। ছেলের পড়াশোনা, ঘরের মেরামত সব হবে। আর দেখো এটা কি এনেছি। এটা কি? তাজা খাসির মাংস, 2 কেজি। আজকে রাতে আমাদের বাড়িতে মটন হবে ফতেমা। তুহিনের এতদিনের ইচ্ছে আজকে পূরণ হবে। এতদিন পর সত্যিকারের মাটন এনেছো তুমি? তুহিন কত খুশি হবে। ও কোথায়? তুহিন, ও তুহিন, এদিকে আয় বাবা। ডাকো ওকে, আজ ওকে বলবো, বাবা তোমার গরিব ঠিকই, কিন্তু হার মানেনি। আজকে তোমার জন্য তোমার স্বপ্নের খাবার এনেছি, নিজের কষ্টের পয়সায়। শুনছো নাসরিন, ওদের আনন্দ, ওই গন্ধটা কোথা থেকে আসছে জানো? কোনোদিন বিশ্বাস করতে পারিনি যে একদিন আমাদের এই দিনটা দেখতে হবে। আর এরকম সন্ধ্যার সময় ঘরের ভেতর মুখ লুকিয়ে বসে থাকতে হবে অন্ধকারে। হ্যাঁ, আমি ওদের রান্নার গন্ধ পাচ্ছি। আর আমি নিশ্চিত ওটা হারুনের বাড়ি থেকে আসছে। শুনেছি ওরা নাকি মুগের ডাল চাষ করে অনেক টাকা পেয়েছে। শহরের বাজারে সব বিক্রি হয়ে গেছে। এখন ওদের হাতে অনেক টাকা, আর আমরা ভিখিরি হয়ে গেছি। কি আশ্চর্য, যাকে আমরা ডাল ভাত খাওয়া গরিব গেঁয়ো ভূত বলে হাসতাম, সে আজ মটন খাচ্ছে। আর আমরা যারা প্রতিদিন খাসি খেতাম, আজ ভাতের জোগাড়টুকু নেই আমাদের কাছে। এটা আমাদের কর্মফল। আমরা ওদের কত অপমান করেছি, কত কষ্ট দিয়েছি, তুহিনকে কত কথা বলেছি। এখন ভাবলে লজ্জায় মাথা হেট হয়ে যায়। তুমি ঠিকই বলছো, আমি বড় ভুল করেছি। টাকা ছিল বলে ভেবেছিলাম আমি সব, কাউকে দরকার নেই। কোনো কাজ করতে শিখিনি, মানুষকে সম্মান করতে শিখিনি। যে টাকার জন্য এত অহংকার, আজ আমাদের কাছে সেই টাকাও নেই, কাজ করার ক্ষমতাও নেই। কি হবে আমাদের? তাছাড়া গ্রামের অন্যান্য মানুষদের উপর এত খারাপ ব্যবহার করেছি যে ওরাও আমাদের পাশে থাকবে না। কি হবে? আমরা অহংকারে অন্ধ হয়ে সবার মাথার উপর দিয়ে চলে যেতে চেয়েছি। এবারে তো চোখের অন্ধকার দেখছি, সামনে আর কোনো পথ দেখতে পাচ্ছি না। এদিকে খিদে পেটটা জ্বালা করছে। কি করব বলতে পারো? একটাই পথ আছে, হারুনের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে আমাদের। যত অপমান করেছি তার জন্য মাফ চাইতে হবে। মুখ রক্ষার আর কোনো উপায় নেই এটা ছাড়া। হারুনের কাছে, যাকে আমি প্রতিদিন ওই রকম ভাবে অপমান করছি, তার কাছে মাপ চাইবো? কিন্তু হ্যাঁ, তুমি ঠিকই বলছো,
আর কোনো পথ নেই, সেটাই ঠিক কাজ। কিন্তু ও কি আমাদের ক্ষমা করবে? ক্ষমা করবে, কারণ ওরা আমাদের মতো স্বার্থপর নয়। তাহলে আজ রাতে কি যাবে? এখনই যাব। চলো, আমরা তাড়াতাড়ি করে যাই। এই গ্লানি আর আমাদের সহ্য হচ্ছে না। আর মনে হচ্ছে যে উপরওয়ালা এটার মধ্যে আমাদের কোনো নতুন ইঙ্গিত দিতে চাইছেন, নিজেদেরকে শুধরে নেওয়ার রাস্তা দেখাচ্ছেন। চলো চলো যাই। হারুন ভাই, আমি জানি তুমি আমাকে দেখতে চাও না, তবু আজ রাতে বাধ্য হয়ে তোমার কাছে এলাম। আরে রফিক ভাই, তুমি কি ব্যাপার? আমি তোমাকে এতদিন যা করেছি, যা বলেছি, তার কোনো ক্ষমা নেই। কিন্তু তবু আজ তোমাদের দরজায় এসেছি মাপ চাইতে। আমি অনেক বড় ভুল করেছি। তোমাকে, তোমার পরিবারকে, তোমার ছেলেকে প্রতিদিন অপমান করেছি। হঠাৎ কি হলো তোমাদের, এরকম কথা বলছো কেন? আজ আমি নিজেই সেই অবস্থায় আছি যেটা তোমার ছিল, আর সেজন্যই বুঝতে পারছি কত কষ্ট দিয়েছি তোমাদের। রফিক ভাই, আমি মিথ্যে বলবো না, তোমার কথায় আমার অনেক কষ্ট হয়েছে। আমার ছেলে তুহিন প্রতি রাতে একটু ভালো খাবার জন্য কাঁদতো, আর তুমি সেটা নিয়ে হাসতে। সেই কষ্টটা কি তুমি বুঝতে পারো এখন? পারি হারুন ভাই, এখন পারি। আজ আমার ঘরে সামান্য খাবারটুকু নেই। আমার স্ত্রী সারাদিন না খেয়ে আছে। তোমার বাড়ি থেকে এমন সুন্দর রান্নার গন্ধ আসছে, আর আমার চোখ দিয়ে জল পড়ছে। তুহিনের সেদিনের কষ্ট আজ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। রফিক ভাই, আমরা গরিব মানুষ, কিন্তু আমার মনটা ছোট না। তুমি ক্ষমা চেয়েছো, আমি ক্ষমা করে দিলাম। অতীত নিয়ে পড়ে থাকলে সামনে এগোনো যায় না। আর এখন তুমি ভেতরে আসো, তোমরা দুজনেই এসে আমাদের ঘরে বসো। ভেতরে? কিন্তু আমরা তো তোমাদের শত্রু। এরকম কথা না ভাই, আজকে আমাদের বাড়িতে মটন হয়েছে, তোমরা দুজন আমাদের সাথে পেট পুড়ে খাবে। গরিব কি বড়লোক সেটা পেটের খিদের কাছে কোনো কিচ্ছু না। বাবা, পাশের বাড়ির কাকা কাকিমা আমাদের সাথে খাবে। তারা তো আগে আমাদের সাথে কথা বলতো না। কাকিমা তো আমাকে বলতো আমরা গরিব, সারাদিন শুধু অপমান করতো। বাবা, মানুষ ভুল করে, কিন্তু ভুল বুঝতে পারলে নিজের সেটাই বড় কথা। রফিক কাকা তেমনই নিজের ভুল বুঝেছেন, ক্ষমা চেয়েছেন, আর আমরা ক্ষমা করে দিয়েছি। আজকে থেকে আমরা সবাই একসাথে থাকবো, পাশাপাশি বাড়ি। তাই আমরা এখন থেকে আত্মীয়র মতো থাকবো, দুই বাড়ির মানুষজন। তুহিন বাবা, তোমার কাছেও আমি মাপ চাইছি। তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তোমার বাবা অনেক ভালো মানুষ, তোমার মাও অনেক ভালো। আমি তোমাদের মতো হতে পারিনি, কিন্তু আজ থেকে চেষ্টা করব বাবা। এত কথা এখন থাক, খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। নাসরিন, তুমিও খাও। তুহিন, শুরু কর। আজ সবাই মিলে পেট পুড়ে খাবো। এতদিন পাশের বাড়ির মটনের গন্ধ শুকেছি, আজ নিজেদের মাটন রান্না হয়েছে। এই রান্নার স্বাদ অন্যরকম লাগবে, কারণ এই খাবারের মাধ্যমে হিংসে মারামারি সব ঠিক হয়ে গিয়ে দুই পরিবার মিলে গেছে। ফাতিমা, তুমি সত্যি খুব বড় মনের মানুষ। ছি ছি ছি, আমি কত ছোট যে আমি তোমাকে, তোমার ছেলেকে কত খারাপ কথা বলেছি। তবু তুমি আজ আমাকে নিজের পাতে বসিয়ে সম্মান দিয়েছো, বরং নিজের ঘরের লোক বানিয়ে নিয়েছো, যেটা আমি কখনো পারিনি। মা, আজকে আমার সত্যি মজা লাগছে। এরকম মজার দিন যেন বারবার ফিরে আসে। এবার থেকে মাঝে মাঝেই হবে বাবা। চলো এখন খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তাহলে কাকা কাকিমারা আর আমরা এখন থেকে একসাথে রান্না বান্না করে খাবো। আমরা আর আলাদা করে কেউ রান্না করব না। সেটাই সব থেকে ভালো হবে। কারণ এই সংসারের এটাই নিয়ম যে সবাইকে মিলেমিশে থাকতে হয়, কেউ আলাদা হয়ে গেলে ক্ষতি তার হয়। আর তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থেকো, আর আমাদের গল্পটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না।